সো হাই এভরিওয়ান, আমার নাম দীপাঞ্জন পাত্র এবং আজ আমি তোমাদের শোনাতে চলেছি আমার জীবনের প্রথম কাশ্মীর ঘোরার গল্প। তো কাশ্মীর হলো সেই জায়গা যার নাম শুনলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, সবুজে মোড়া ভ্যালি আর একটা স্বপ্নের মতো পৃথিবী। বেশিরভাগ মানুষই কাশ্মীর বেড়াতে আসেন হয় পিক উইন্টারে স্নোফল দেখতে, না হলে গরমকালে এই সবুজ রূপটা উপভোগ করতে। তবে আমার কাশ্মীর যাওয়ার গল্পটা ছিল একটু অন্যরকম। আমি কাশ্মীর গিয়েছিলাম জুলাই মাসের ভরা বর্ষায়, যার কারণ ছিল শ্রী অমরনাথ যাত্রা। তো অমরনাথের জন্য আমাদের এই প্ল্যান অনেক দিন আগে থেকেই করা ছিল এবং এবছর যাত্রা শুরু হয়েছিল 3 জুলাই থেকে, আর আমাদের রেজিস্ট্রেশন ছিল 20 জুলাই। তো সেই অনুযায়ী আমরা শ্রীনগর পৌঁছে যাই তার ঠিক একদিন আগে, অর্থাৎ 19 তারিখ। তো শ্রীনগর পৌঁছেই সবার আগে যেটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা হলো RFID কার্ড কালেক্ট করা, যেটা ছাড়া যাত্রা কোনোভাবেই সম্ভব ছিল না। তো সেই জন্য শ্রীনগর স্টেশনের বাইরে থেকে বাস ধরে সবার আগে এসে পৌঁছই নিয়ারেস্ট বেস ক্যাম্প পান্থচকে। কিন্তু ওখানে পৌঁছানোর পরেই পাই একটা খারাপ খবর। তো আপডেট কিছুটা এরকম, আজকের হচ্ছে 19 জুলাই আর RFID কার্ড করা হয়ে গেছে, কিন্তু আগামী 3 দিনের জন্য যাত্রা বন্ধ রয়েছে, যেটা অ্যানাউন্স হয়ে গেছে। মানে 19, 20, 21 3 দিনের জন্য বন্ধ রয়েছে। তো যাদের হচ্ছে 20 তারিখে রেজিস্ট্রেশন রয়েছে তাদেরকেই RFID কার্ড দিচ্ছে, তারপরে যাদের রেজিস্ট্রেশন তাদের আর দিচ্ছে না। তো আমার রেজিস্ট্রেশন ছিল 20 জুলাই, আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে RFID কার্ড পেয়ে গেছি। তো অমরনাথ যাত্রা হয় বছরে মাত্র 2 মাসের জন্য, জুলাই এবং আগস্ট, তাও আবার ওয়েদার প্রেডিকশন দেখে। আর এখন ওয়েদার খারাপ থাকার জন্য বিগত 2 দিন ধরে যাত্রা বন্ধ রয়েছে এবং আগে কবে খুলবে তারও কোনো নিশ্চয়তা নেই। তো আসার সাথে সাথেই এইরকম একটা খবর শুনে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায়, কিন্তু তাও আমরা আশা ছাড়ি না। পান্থচক বেস ক্যাম্পের ভান্ডারা থেকে ফ্রিতে লাঞ্চ করে নিয়ে ডিসাইড করি পেহেলগাম যাব। এবার যারা জানো না, অমরনাথ যাত্রা মেনলি হয় 2টো রুট দিয়ে, যার মধ্যে পেহেলগাম হলো ওল্ড ট্র্যাডিশনাল রুট আর আরেকটা বালটাল, যেটা 1990 পর থেকে চালু হয়েছে। আর আমাদের রেজিস্ট্রেশন ছিল পেহেলগাম থেকে। তো শ্রীনগর থেকে একটা গাড়ি বুক করে রওনা দিই পেহেলগামের উদ্দেশ্যে। তো পেহেলগাম যাওয়ার পথে এখন একটা জায়গায় টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এখান থেকে পেহেলগাম আর বাকি রয়েছে 13-14 কিলোমিটার, আর এই জায়গাটার নাম হচ্ছে রাফটিং পয়েন্ট। তার কারণ হচ্ছে সম্ভবত আশেপাশে এখান থেকে রাফটিং হয়, খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে এখান থেকে। এই দেখো, এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটা ব্রিজের উপরে, দেখতে পাচ্ছ, আর ওই দিক থেকে জল আসছে আর এসে কি দারুণ, দেখো এদিকে জল বয়ে যাচ্ছে, দারুণ লাগছে ভিউটা। শ্রীনগর থেকে পেহেলগামের ডিস্টেন্স ছিল প্রায় 80 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে ওই 2 ঘন্টার একটু বেশি। এবার যাত্রার খবর শুনে মন খারাপ থাকলেও এটা কাশ্মীরে আমার প্রথমবার ছিল, তাই মনে কিছুটা আশা নিয়ে গাড়ির বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পেহেলগাম পৌঁছই বিকেলের দিকে। যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু থেকে থাকে তাহলে সেটা রয়েছে এখানেই, এখানেই, এখানেই। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভূস্বর্গ কাশ্মীর থেকে। আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাশ্মীরে। তো আমি কাশ্মীরে এসেছিলাম শ্রী অমরনাথজির যাত্রা করার জন্য, কিন্তু কথায় বলে না, যদি কপালে না থাকে হয় না। কিন্তু হাতে আমাদের 3-4 দিন সময় রয়েছে। যদি শ্রী অমরনাথজির যাত্রা না হয় তাও দিনগুলো বেকার যেতে দেবো না, কাশ্মীর ঘুরে দেখে নেবো যতটা সম্ভব। এখন দাঁড়িয়ে রয়েছি পেহেলগামের নুনান বেস ক্যাম্প, এটা হচ্ছে আমার পিছনে বেস ক্যাম্পের গেট। তো পেহেলগামের আশেপাশে যে কটা সাইট সিন রয়েছে সেগুলো কিন্তু সবই বন্ধ রয়েছে শ্রী অমরনাথজির যাত্রার জন্য, কিন্তু সোনমার্গ, গুলমার্গ বা শ্রীনগর এগুলো খোলা রয়েছে। এবার ভিডিওতে শুনতে যতটা ইজি মনে হচ্ছে, আমার জন্য রিয়ালিটি ততটা ইজি ছিল না। আমার জন্য এটা প্রসেস করাই মুশকিল হচ্ছিল যে আমি দাঁড়িয়ে রয়েছি কাশ্মীরে, হুইচ ইজ আ ড্রিম প্লেস ফর এভরিওয়ান।
তারই সাথে পেহেলগাম, যেটা সুন্দর হওয়ার সাথে সাথে রিস্কিও। তাই লাস্ট ইয়ারের ইনসিডেন্টের কথা মাথায় রেখে সেফটি নিয়ে কোথাও না কোথাও একটা কোয়েশ্চেন থেকে গেছিল। কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ এবং আর্মি ফোর্সের সাথে কথা বলার পর সেই ভয়টা কোথায় যেন গায়েব হয়ে গেল। তো কাশ্মীর বেড়াতে এলেই আমাদের সবার মনে একটা কোয়েশ্চেন সবসময় থাকে যে আদেও কাশ্মীর সেফ কিনা। ভাই আমি এই পেহেলগামে এসে এই নুনমান বেস ক্যাম্পের যে গেট রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ, এখানটায় দাঁড়িয়ে রয়েছি। শ্যুট করার জন্য আমি পারমিশন নিয়েই শ্যুট করছি। বিন্দাস আমাকে শ্যুট করতে বলছে, কেউ বারণ করা তো দূরের কথা, সবাই বরঞ্চ JNK পুলিশ থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, SOG থেকে শুরু করে সবাই নিজে থেকে যেচে আমার মানে ক্যামেরাতে এসে নিজে থেকে শ্যুট করতে বলছে। মানে বিন্দাস, এদের সাথে মানে কোনো রকম ভয় কিন্তু ফিলই হচ্ছে না। তো এখনো পর্যন্ত এটুকু কনফার্ম হয়ে গিয়েছিলাম যে আগে 2-3 দিন তো পেহেলগাম দিয়ে যাত্রা আর হবে না, আর যাত্রার সেফটির জন্য পেহেলগামের সব সাইট সিনও বন্ধ রয়েছে। তার মানে এখানে থাকার আর কোনো ফায়দা নেই। তো প্ল্যান বানাই বালটাল যাওয়ার, এবং যাওয়ার পথে শ্রীনগরে আজ রাতটা কাটানোর। মানে যে ডিস্টেন্স কভার করে কাল আমরা এখানে এসেছিলাম, আজ আবার সেম রিটার্ন করতে হবে। এবার কাল রাস্তায় যা দেখতে দেখতে এসেছি, আজও সব কিছুই সেম ছিল। তাই মাঝপথে কোথাও দাঁড়ানোর প্ল্যান ছিল না। কিন্তু আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় করায় এমন একটা জায়গায় যেটা কাশ্মীরের খুবই ফেমাস। তো বন্ধুরা, শ্রীনগর আর বাকি রয়েছে 24 কিলোমিটার, আর আমরা হাইওয়ের উপরে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই সামনে এখানে একটা দেখতে পাচ্ছ দোকান রয়েছে। এই দোকানে তোমরা জানো এখানে কেশর, শিলাজিৎ এইসব খুবই ফেমাস, খুবই ভালো পাওয়া যায়। তো দেখার জন্য দাঁড়িয়েছি, চলো। ये शिलाजीत है क्या? ये केसर है। केसर है। ये गलत सा ये है केसर जाता है। ये 3.5 लाख रुपए का 1 kg है। ये केसर है। हाँ, केसर बोलो, जाफरान बोलो, ये 3.5 लाख रुपए किलो। ये सलाजित है ना, लेब टेस्टेड वाला आइटम। इसको ये शिलाजीत है। हाँ, गर्म पानी में बॉडी में शेप आता है, साइज आता है, जॉइंट पेन आता है, बैक पेन ठीक होता रहता है। कितना किलो है? गोश्त है 25,000 रुपए किलो। তো এই হচ্ছে শিলাজিতের একটা কৌটো দেখতে পাচ্ছ। 100 গ্রামের দাম 3200 টাকা, মানে 25,000 টাকা কিলো। তো তোমাদেরকে শিলাজিত বললাম 25,000 টাকা কিলো। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা কেশরের কৌটো। এতে হচ্ছে 2 গ্রাম কেশর রয়েছে, আর এটার দাম কত জানো? মাত্র 2 গ্রাম। এই কেশরটার দাম হচ্ছে 700 টাকা, 350 টাকা করে গ্রাম, মানে 3.5 লাখ টাকা কেজি, ভাবো। তো শ্রীনগর আমরা বিকেল 3টের মধ্যে পৌঁছে যাই। এইবার আমাদের হাতে এক্সপ্লোর করার জন্য পুরো সন্ধে পর্যন্ত সময় ছিল, আর আমরা সেটাই করব বলে ডিসাইড করি, যার জন্য লোকে শ্রীনগরকে জানে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ শ্রীনগরের ফেমাস ডাল লেকের সামনে। আর আজকের প্ল্যানিং রয়েছে ডাল লেকে শিকারা রাইড করব এবং তারপর লাল চকে যাব। এইবার শ্রীনগরের ডাল লেক এমন একটা জায়গা যেটা ম্যাক্সিমাম লোক জানে, আর আমিও এখানে আসার আগে বেশ কিছু ফটো ভিডিও দেখে এসেছি। কিন্তু একটা জিনিস জেনে আমি অবাক হলাম যে এই ডাল লেকেই রয়েছে ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি ডাল লেকের সামনে, আর আমার পিছনে রয়েছে দেখতে পাচ্ছ পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস, যেটা রয়েছে একটা বোটের উপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফুট উচ্চতায় 18 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে থাকা এই ডাল লেক শুধু একটা জলাশয় নয়, বরং শ্রীনগরে বসবাসকারী মানুষের লাইফলাইন। আজ আমাদের কলকাতা শহরে যেমন বাস, ট্রেন অথবা প্রাইভেট কার মানুষের নিত্য প্রয়োজনীয় ট্রান্সপোর্টেশনের মাধ্যম হিসেবে কাজ করে, এইখানকার মানুষের জন্য সেই মাধ্যম হলো এই শিকারা, যা ট্যুরিস্টদের মধ্যে খুবই পপুলার হওয়ার পাশাপাশি এখানকার লোকাল মানুষদের নিত্যসঙ্গী। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা থেকে শুরু করে লোক পারাপারের মাধ্যম, এই সব কিছুর জন্য পরিচিত ডাল লেকের এই শিকারা রাইড। এবং আজ আমি করতে চলেছি এই রাইডের এক্সপিরিয়েন্স। তো ফাইনালি এখন চলে এসেছি শিকারা রাইড করতে। দেখতে পাচ্ছ এই ডাল লেকের মধ্যে কিন্তু সব কিছু রয়েছে, ফ্লোটিং মার্কেট থেকে শুরু করে ফ্লোটিং ATM। সত্যি আমি এইটা দেখেই অবাক হচ্ছিলাম যে ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট, মার্কেট কি নেই এখানে। এমনকি এই ডাল লেকের মাঝে মাঝে অল্প জমিতে কিছু শাকসবজিও চাষ হয়ে রয়েছে।
এইবার এখানে আসার আগে আমি বেশ কিছু ইউটিউব ভিডিওতে একটা জিনিস দেখেছিলাম যে এইখানকার স্থানীয় লোকেরা এই শিকারাতে করেই ট্যুরিস্টদেরকে একটা স্পেশাল ড্রিঙ্ক বিক্রি করতে আসে, যার নাম হলো কাওয়া। এবং এইবার সময় এসেছিল সেই কাওয়া ট্রাই করার। कावा कैसा है? कश्मीरी कावा 1000 रुपया। हाँ 90% डिस्काउंट। ওকে। अच्छा हाँ তো এই ডাল লেকে শিকারা রাইড করার সময় কিন্তু অনেক শপ রয়েছে, অনেক কিছু রয়েছে, যেমন তোমাদের বললাম। তো এইবার এক্সপিরিয়েন্স করবো যেটা কাশ্মীরের ফেমাস কাওয়া। তো বলি इसमें क्या क्या डालते हैं आप? हाँ, बनाने के वक्त डालते हैं केसर, इलायची, दालचीनी, रोजडी, मुलट्टी, काजूबान, चाय पत्ती, अदरक। फिर डालते हैं ड्राई फ्रूट्स और रोज पेटल्स यहाँ पर। ये कॉपर केटली में बनता है, इसको बीच में कोयला रहता है जिससे ये पूरा हॉट रहता है, पूरा फ्रेश रहता है। তো এই হচ্ছে আমার হাতে রয়েছে, এখন দেখতে পাচ্ছ কাশ্মীরের স্পেশাল কাওয়া। তো চলো এখন এটা ট্রাই করে দেখা যাক। এর টেস্ট হচ্ছে একদম মিষ্টি মিষ্টি মতো। এতে টোটাল 16টা রকমের জিনিস দেওয়া রয়েছে, যেরকমটা বললো। তো কাওয়া ট্রাই করার পর আমাদের শিকারা মেন মার্কেটের দিকে যেতে থাকে, আর সেই সময় আমাদের শিকারা চালক এই লেকের সম্বন্ধে অনেক কিছু বলতে থাকে। যেমন এই লেকে একটা পার্ক রয়েছে যেখানে সিনেমার শুটিং হয়, তারপর ফ্লোটিং এটিএম, এবং ঠিক সেই সময় আমার নজর যায় ডাল লেকের আরও একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হাউস বোটের দিকে। তবে আজ আমাদের প্ল্যানে এই হাউস বোট ছিল না, তাই দোকানপাট দেখতে আমরা প্রবেশ করি এইখানকার ফেমাস মিনা মার্কেটে। তো এখন আমরা প্রবেশ করছি এই ডাল লেকের যে মেন মার্কেটটা। এই মার্কেটের মধ্যে কিন্তু এখানে সব রকমের দোকানপাট রয়েছে, সাজের জিনিস থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের দোকান থেকে শুরু করে সব কিছু কিন্তু এইখানটায় রয়েছে এই মার্কেটে। তো এখানে আমি আমাদের শিকারা চালকের থেকে আরও একটা জিনিস জানতে পারি যেটা দারুণ সারপ্রাইজিং ছিল, আর সেটা হলো এই সমস্ত শিকারাগুলো তৈরি করা হয় এই মার্কেটের মধ্যেই একটা ছোট্ট কারখানাতে। তো এই ডাল লেকের যে বোটে করে আমরা শিকারা রাইড করছি, সেই শিকারা বোটগুলো কিন্তু এই ডাল লেকেই একটা ফ্যাক্টরি রয়েছে যেখানে তৈরি হয়। এখন আমি সেই ফ্যাক্টরিতে এসেছি, এই হচ্ছে সেই ফ্যাক্টরির ভিতরে তোমরা দেখতে পাচ্ছ, এবং আমার সামনে হচ্ছে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ বোট। আর যেমনটা জিজ্ঞেস করে জানতে পারছি যে এই বোটগুলো তৈরি হতে 20 থেকে 25 দিন সময় লাগে পুরো কমপ্লিট হতে, এবং একটা একটা বোটের দাম 4 থেকে 4.5 লাখ টাকা। এই বোটেই আমরা চড়ছি। তো প্রায় সন্ধে 6:30 নাগাদ আমাদের শিকারা রাইড কমপ্লিট হয়, এবং সন্ধে হওয়া সত্ত্বেও যেহেতু শ্রীনগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, তাই এখানে এখনও বেশ ভালোই আলো ছিল। এবং সেদিন আমি শ্রীনগরের ডাল লেকের পাশে দাঁড়িয়ে এত সুন্দর একটা সানসেট উইটনেস করি। এবার লোকাল লোকেদের জিজ্ঞেস করে জানতে পারি যে শ্রীনগরের বেশিরভাগ সাইট সিনই বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তাই এখন অন্য কোথাও যাওয়ার মতো সময় আর ছিল না। কিন্তু একটা জায়গা এমন ছিল যেটা ট্যুরিস্টদের জন্য ফেমাস এবং সাথে পারফেক্ট অলসো টু এনজয় দ্য ইভিনিং। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধে 8টা, আর আমি ফাইনালি চলে এসেছি শ্রীনগরের লাল চকে, যেখানে রয়েছে একটা খুবই ফেমাস ঘণ্টাঘর। এই হচ্ছে আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছ এই ঘণ্টাঘর। এটা কিন্তু হিস্টোরিক্যালিও খুবই ফেমাস, এটা তৈরি হয়েছিল 1980-তে। চলো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এইবার আমার কাশ্মীর আসার অ্যাকচুয়াল রিজন ছিল অমরনাথ যাত্রা, বাট সেটা তো হলো না, কিন্তু হাতে এখনও ছিল 3 দিন। তো আগে কি হয় সেটা জানতে পারবে নেক্সট এপিসোডে।